হ্যালো স্টুডেন্টস, বাইনে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে আলোচনা করছিলাম। আগের ক্লাসে আলোচনা করেছি এলিমেন্টারি ক্যানাল এবং তার সঙ্গে সঙ্গে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আজকে আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট ডাইজেশন, এরপরে প্রোটিন ডাইজেশন এবং তারপরে লিপিড ডাইজেশন সম্পর্কে আলোচনা করব। তোমরা ক্লাস 9 অথবা ক্লাস 11-এ যেরকম কার্বোহাইড্রেট ডাইজেশন পড়ো, তো ডব্লিউবিএসএসসি এসএলএসটির জন্য তোমাদেরকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন এক্ষেত্রে নিতে হবে। এক্ষেত্রে কার্বোহাইড্রেটের জার্নি কেমন হচ্ছে, আমাদের এলিমেন্টারি ক্যানালে প্রধানত কার্বোহাইড্রেট কিভাবে জার্নি করে। আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সেগুলো প্রধানত পলিস্যাকারাইড। সো এখানে দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট টাইপের মোনোস্যাকারাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা পলিস্যাকারাইড তৈরি করেছে। এরপরে আমাদের মাউথ ক্যাভিটিতে চলে আসে। কার্বোহাইড্রেট কোথায় আসে? মাউথে। আমরা সবাই যে খাবার খাই সেটা মাউথ ক্যাভিটিতে আসে। তো এটা স্যালিভার সঙ্গে এই খাবার যুক্ত হয় এবং যুক্ত হয়ে একটা মণ্ড তৈরি করে, তাকে বলা হয় বোলাস। এবং আমাদের যে স্যালিভা বা লালারস থাকে, তো সেই লালারসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজাইম থাকে, তার নাম হচ্ছে স্যালিভারি অ্যামাইডেজ। এই স্যালিভারি অ্যামাইডেজ শুধুমাত্র যে আমাদের লালারসে থাকে তাই নয়, এছাড়া আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকেও কিন্তু স্যালিভারি অ্যামাইলেজ নিঃসৃত হয় এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেস্টাইন থেকেও কিন্তু এই স্যালিভারি অ্যামাইলেজ নিঃসৃত হয়। এই স্যালিভারি অ্যামাইলেজ মেনলি যে কাজ করে, এই যে পলিস্যাকারাইড আছে, বিশাল বড় একটা পলিস্যাকারাইড আছে, তো সেই পলিস্যাকারাইড থেকে সেটা মল্টোজ তৈরি করে। মল্টোজ মানে কি? মল্টোজ মানে সিম্পলি গ্লুকোজ প্লাস গ্লুকোজ। কার্বোহাইড্রেট ডাইজেশনের যেটা এন্ড প্রোডাক্ট, সেটা কিন্তু গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। আমাদেরকে দেখতে হবে যে কীভাবে এই গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ তৈরি হয়। তো মাউথ ক্যাভিটিতে এই যে স্টার্চ, সেটা কিন্তু স্যালিভারি অ্যামাইলেজের প্রভাবে প্রথমে মল্টোজে পরিণত হয়। এরপরে আমাদের যে পৌষ্টিকতন্ত্র, যে আমাদের স্টোম্যাক আছে, তো সেই স্টোম্যাকের মধ্যে প্রধানত কোনো রকম কার্বোহাইড্রেট ভঙ্গকারী কোনো রকম এনজাইম থাকে না। তাহলে এরপরে খাবার কোথায় চলে আসবে? স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটের ডাইজেশন হয় এবং কার্বোহাইড্রেটের ডাইজেশন কিন্তু এই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তেই শেষ হয়। তাহলে ডাইজেশন শুরু হচ্ছে মাউথ ক্যাভিটি বা মুখগহ্বরে এবং শেষ হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে। স্মল ইন্টেস্টাইনে তোমরা জানো যে ইন্টেস্টাইনাল যেমন জুস থাকে, তার সঙ্গে সঙ্গে প্যানক্রিয়েটিক জুসও কিন্তু স্মল ইন্টেস্টাইনে এসে যুক্ত হয়। তো যে ইন্টেস্টাইনাল জুস, যেটাকে বলা হয় সাক্কাস এন্টারিকাস, এবং তার সঙ্গে সঙ্গে প্যানক্রিয়েটিক জুস, এখানেও কিন্তু ডিফারেন্ট টাইপের কার্বোহাইড্রেট ভঙ্গকারী এনজাইম থাকে। তো কার্বোহাইড্রেট তাহলে এখানে ব্রেকডাউন হয় এবং স্মল ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেটের ব্রেকডাউন প্রধানত মোনোস্যাকারাইড ফর্মে প্রধানত কার্বোহাইড্রেটগুলো তৈরি হয়। এরপরে এই কার্বোহাইড্রেট কিন্তু অ্যাবসর্বড হয়ে যায় ইন আওয়ার ব্লাড স্ট্রিম। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল জার্নি বা বেসিক আইডিয়া। তাহলে কার্বোহাইড্রেট ডাইজেশন বুঝতে গেলে প্রথমেই তোমাদেরকে জানতে হবে যে কার্বোহাইড্রেটের ডাইজেশন কোথায় স্টার্ট হচ্ছে। তাহলে কার্বোহাইড্রেটের ডাইজেশন স্টার্ট হচ্ছে কোথায়? আমাদের মাউথ ক্যাভিটিতে বা মুখগহ্বরে। এবং শেষ হচ্ছে কোথায়? এন্ড হচ্ছে যেখানে, তো সেটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে। এটা কিন্তু শেষ হচ্ছে কার্বোহাইড্রেট ডাইজেশন, শেষ হচ্ছে কিন্তু স্মল ইন্টেস্টাইনে। এবং কার্বোহাইড্রেটের ডাইজেশনের যে প্রোডাক্ট, মানে কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়ে হজম হয়ে যে প্রোডাক্ট যেটা তৈরি করে, সেটি হলো গ্লুকোজ, তার সঙ্গে সঙ্গে ফ্রুক্টোজ এবং তার সঙ্গে সঙ্গে গ্যালাক্টোজ, রাইট? তো এগুলো প্রধানত একদম বেসিক কনসেপ্ট। কার্বোহাইড্রেট ডাইজেশন বুঝতে গেলে এই সম্পর্কে অবশ্যই কিন্তু আইডিয়া থাকতে হবে। নেক্সট পোর্শনে চলে এসো। দেখো, সোর্সেস অফ দ্য কার্বোহাইড্রেট। প্রতিদিন আমরা যে কার্বোহাইড্রেট খাই, একটা মানুষের কার্বোহাইড্রেট কত পরিমাণে প্রয়োজন হয়? একটা মানুষ প্রতিদিন অন্তত 200 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেট প্রতিদিনের আমাদের ডেলি রিকোয়ারমেন্ট থাকে। অর্থাৎ আমাদের ডেলি রিকোয়ারমেন্ট কার্বোহাইড্রেট আমাদের ডায়েটে কত হতে হবে? 200 থেকে 600 গ্রাম। তো কার্বোহাইড্রেটের সোর্স কি? স্টার্চ প্রধানত আমরা যে রাইস, হুইট এবং পটেটো, তার মানে আমরা যে ভাত খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে রুটি খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা আলু খাচ্ছি, তো তার মধ্যে আমরা স্টার্চ পেয়ে যাই। মোস্টলি 80% স্টার্চ উইথ এ স্মলার অ্যামাউন্ট অফ ডাইস্যাকারাইড অ্যান্ড দ্য মোনোস্যাকারাইডস প্রধানত এখানে থাকে। এছাড়া অন্য পলিমার্সও কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি, তো তাকে বলা হয় গ্লাইকোজেনও কিন্তু একটা টাইপের পলিস্যাকারাইড। এবং কার্বোহাইড্রেটের আরও কিছু ফর্ম আছে, যেমন আমরা যে ফল খাই, আমরা যে ফ্রুটস খাই, তো এই ফলের মধ্যে যেটা থাকে, যে টাইপের কার্বোহাইড্রেট থাকে, তাকে বলা হয় ফ্রুক্টোজ। আবার দেখো, সুক্রোজের মধ্যে কি থাকে? কেন সুগার, মানে গুড়। আমরা যে গুড় জাতীয় খাবার খাচ্ছি বা চিনি যেটা খাচ্ছি, তো তার মধ্যে সুক্রোজ থাকে।
আর আমরা যে দুধ খাচ্ছি দুধের মধ্যে যে কার্বোহাইড্রেট থাকে তো সেটা হলো ল্যাকটোজ। আর আমরা যে গ্রেন সুগার যেগুলো আমরা খাচ্ছি যেটাকে বলা হয় দানা শস্য, তো তার মধ্যে যে টাইপের কার্বোহাইড্রেট থাকে তো সেটি হলো মল্টোজ। এই প্রসঙ্গে বলি, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয় যে ডাইস্যাকারাইড, প্রধানত 3 ধরনের ইম্পর্টেন্ট ডাইস্যাকারাইড আছে। একটি হলো মল্টোজ, তার সঙ্গে সঙ্গে সুক্রোজ এবং তার সাথে সাথে ল্যাকটোজ। ঠিক আছে, তাহলে এই 3 ধরনের ডাইস্যাকারাইড প্রধানত এক্সামিনেশনে প্রচুর কোয়েশ্চেন্স দেয়। মল্টোজ কী দিয়ে তৈরি? মল্টোজ প্রধানত তুমি কিভাবে মনে রাখবে? কিভাবে মনে রাখবে? মাসেলস দিয়ে। তাহলে মাসেলসের এখানে আমরা দেখতে পাচ্ছি মল্টোজ, আবার হচ্ছে সুক্রোজ আর হচ্ছে ল্যাকটোজ। এবং কার্বোহাইড্রেট ডাইজেশনের যে এন্ড প্রোডাক্ট কি বললাম? গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। তাহলে সবগুলোতে গ্লুকোজ লিখে দাও, এখানে গ্লুকোজ, এখানে গ্লুকোজ আর এখানে গ্লুকোজ। মল্টোজে ডাইস্যাকারাইড যদি হয় তাহলে গ্লুকোজ থাকবে, সুক্রোজেও ডাইস্যাকারাইড একটি ফর্ম সেটা হচ্ছে গ্লুকোজ থাকবে, আর ল্যাকটোজেও কিন্তু গ্লুকোজ থাকবে। এর সাথে সাথে অবভিয়াসলি এখানে আরও একটা কিন্তু মোনোস্যাকারাইড থাকতে হবে। মল্টোজে যে মোনোস্যাকারাইড থাকে সেটা গ্লুকোজ, সুক্রোজে যেটা থাকে তো সেটা হলো ফ্রুক্টোজ, এবং ল্যাকটোজে যেটা থাকে তো সেটা হলো গ্যালাক্টোজ। ঠিক আছে, প্রচুর ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে, অনেক সময় পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। এর সাথে সাথে দেখো আরও এক রকমের কার্বোহাইড্রেট প্রধানত আমরা খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি, তো তার নাম হলো সেলুলোজ। তো সেলুলোজ প্রধানত কি? আমরা যে শাকসবজি যেগুলো খাই তো সেই শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে। সেলুলোজ কিন্তু ইনডাইজেস্টেবল পলিস্যাকারাইড, মানে সেলুলোজ প্রধানত ডাইজেশন হয় না। আমাদের পৌষ্টিকতন্ত্রে কোনো এনজাইম নেই যেটা সেলুলোজকে ডাইজেস্ট করতে পারে, কারণ সেলুলোজ যেহেতু ম্যাক্সিমাম যে শাকসবজি যেটা বলছিলাম তো তার মধ্যে যেহেতু সেলুলোজ থাকে এবং সেল ওয়াল প্রধানত সেই শাকসবজির মধ্যে থাকে, তো সেই সেল ওয়ালকে ভঙ্গকারী কোনো রকম এনজাইম আমাদের ডাইজেস্টিভ সিস্টেম থেকে তৈরি হয় না। সো দিস ডাজ নট নারিশ, এটা আমাদের পুষ্টি প্রদান করে না, বাট ইট প্রোভাইডস দ্য এসেন্সিয়াল ফাইবার। তার মানে কনস্টিপেশন জাতীয় এরকম বিভিন্ন প্রবলেম প্রধানত এই সেলুলোজ জাতীয় খাবার আমাদের পূরণ করতে সাহায্য করে। এরপরে দেখো কার্বোহাইড্রেট ডাইজেশনের মেইন জায়গাতে চলে এসছে। কার্বোহাইড্রেট ডাইজেশন যেটা বলছিলাম প্রধানত দুটো জায়গাতে মেনলি কার্বোহাইড্রেট ডাইজেশন হয়, একটা মাউথ ক্যাভিটি বা মুখগহ্বর এবং আর একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তো ফেজ 1 কার্বোহাইড্রেটের ডাইজেশনের একদম প্রথম যে ফেজ আছে তো সেটা হচ্ছে ফেজ 1 বলবো, তো সেটা কোথায় সম্পন্ন হচ্ছে? মাউথ ক্যাভিটি বা মুখগহ্বরে। দেখো এক্ষেত্রে মেকানিক্স কি আছে, মানে ফুড রিসিভস দ্য স্যালিভা, আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটা কি হয়? স্যালিভা বা লালারসের সঙ্গে যুক্ত হয়। ওয়াটার অ্যান্ড দ্য মিউসিন ইন দ্য স্যালিভা, তো স্যালিভার মধ্যে যে জল থাকে এবং মিউসিন থাকে তো সেটা কি করে? হেল্প টিথ ইন মাস্টিকেশন বাই ময়েস্টেনিং দ্য ফুড। তার মানে কি স্যালিভার মধ্যে যে মিউসিন এবং জল থাকে সেটা খাবারের সঙ্গে যুক্ত হয়, এবং যুক্ত হয়ে আমরা যে ফুড খাচ্ছি, ধরে যাক এগুলো সব ফুড আছে, এগুলো ছোট ছোট খাদ্যকণা, তো সেই খাদ্যকণাকে একটা বড় এরকম মণ্ডতে পরিণত করে, তো এটাকে বলা হয় বোলাস। সুতরাং যে স্যালিভা, তো স্যালিভা কি করে? খাদ্যকে বোলাসে পরিণত করে। এর কারণ স্যালিভারি রসের মধ্যে বা স্যালিভারি জুসের মধ্যে ওয়াটার এবং মিউসিন থাকে। এরপর এই বোলাসের মধ্যে যে এনজাইম কাজ করে তো তার নাম হলো স্যালিভারি অ্যামাইলেজ। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং স্যালিভারি অ্যামাইলেজকে টায়ালিনও বলা হয়। তাহলে লালারসের মধ্যে যে এনজাইম থাকে স্যালিভারি অ্যামাইলেজ, তাকে আমরা টায়ালিন বলবো। এই টায়ালিন কি কাজ করে? অ্যাটাক আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বাট নট আলফা 1,6 লিঙ্কেজ। দেখো যদি কোনো পলিস্যাকারাইড যদি ব্রাঞ্চড পলিস্যাকারাইড হয় তাহলে ব্রাঞ্চড পলিস্যাকারাইড মানে কি? এখানে এরকম বিভিন্ন মোনোস্যাকারাইড যুক্ত হয়, তো এই মোনোস্যাকারাইডগুলো প্রধানত যে লিঙ্কেজ দিয়ে যুক্ত হয় সেটা হলো আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, আর ব্রাঞ্চিং যেখান থেকে হবে তো সেটা হচ্ছে আলফা 1,6। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আলফা 1,6। সুতরাং এই জায়গাতে আমরা দেখছি যে প্রধানত স্যালিভারি অ্যামাইলেজ যেটা কাজ করছে সেটা হচ্ছে এই আলফা 1,4 লিঙ্কেজকে ভেঙে দিচ্ছে, কিন্তু কখনোই এই ব্রাঞ্চিং জায়গাটাকে ভাঙছে না। এবং তার সঙ্গে সঙ্গে দেখো মুখগহ্বরে প্রথমত 30% অফ দ্য স্টার্চ ফুড ইজ ডাইজেস্টেড ইন দ্য মাউথ ক্যাভিটি। তার মানে আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি তার 30% কিন্তু মাউথ ক্যাভিটিতে ডাইজেস্টেড হয়। এবং স্টার্চ, দেখো স্টার্চ প্রধানত কী দিয়ে তৈরি হয়? অ্যামাইলোজ এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ হলো আনব্রাঞ্চড পলিমার অফ দ্য ডি গ্লুকোজ, আর অ্যামাইলোপেকটিন হচ্ছে সামহাট ব্রাঞ্চড।
ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে গ্লাইকোজেন দেখো লাইক দ্য অ্যামাইলোপেকটিন বাট দিস ইজ হাইলি ব্রাঞ্চড, তাহলে স্টার্চ এবং গ্লাইকোজেন দুটোই কিন্তু ব্রাঞ্চড পলিস্যাকারাইড। এখানে আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যেমন থাকে তার সঙ্গে সঙ্গে আলফা 1,6 লিঙ্কেজও থাকে। তো স্টার্চের মধ্যে প্রধানত এই ব্রাঞ্চিংয়ের পরিমাণটা কম হয়, কিন্তু গ্লাইকোজেনের মধ্যে ব্রাঞ্চিংয়ের পরিমাণ অনেক বেশি থাকে। নেক্সট অংশে আমরা চলে আসি। দেখো তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টার্চ ব্রেকডাউন, মানে স্যালিভারি অ্যামাইলেজ প্রধানত কিভাবে কাজ করছে। দেখো যেহেতু স্যালিভারি অ্যামাইলেজ আলফা 1,4 গ্লাইকোসাইডিক লিঙ্কেজের ওপর কাজ করছে, তো সেই জন্য জাস্ট আমি এখানে একটা লিনিয়ার স্ট্রাকচার এঁকেছি, পলিস্যাকারাইডের লিনিয়ার স্ট্রাকচার। তো এক্ষেত্রে যেগুলো আছে তো এইগুলো প্রধানত আমরা বলবো মোনোস্যাকারাইড, ঠিক আছে। তো মোনোস্যাকারাইডগুলো গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত আছে। তো স্টার্চ এটাই প্রধানত স্টার্চ, এবং স্টার্চ তাহলে দেখো স্টার্চের ওপর কে কাজ করছে, স্যালিভারি অ্যামাইলেজ এবং বা টায়ালিন। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসে। তো এই স্যালিভারি অ্যামাইলেজকে অ্যাক্টিভ করে যে আয়ন, তো তার নাম হচ্ছে ক্লোরাইড আয়ন। Cl- আয়ন প্রেজেন্ট ইন স্যালিভা অ্যান্ড দিস হেল্প দিস স্যালিভারি অ্যামাইলেজ টু ব্রেক দ্য স্টার্চ ইন্টু ডেক্সট্রিন। কিসে পরিণত করে, ডেক্সট্রিন। অর্থাৎ এত বড় লম্বা যে একটা চেন ছিল, সেই লম্বা চেনটা এবার ছোট ছোট চেনে ভেঙে যায়, তো তাকেই আমরা বলবো ডেক্সট্রিন। ডেক্সট্রিন প্রধানত কি, মিক্সচার অফ দ্য ডি গ্লুকোজ পলিমার। এরপরে আবার এর ওপর স্যালিভারি অ্যামাইলেজ কাজ করে এবং তার ফলে দেখো ছোট ডেক্সট্রিন তৈরি করে, তো তাকে আমরা বলবো লিমিট ডেক্সট্রিন। আবার স্যালিভারি অ্যামাইলেজ এই লিমিট ডেক্সট্রিনের ওপর কাজ করে এবং তার ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মল্টোজ। মল্টোজের মধ্যে তাহলে কি থাকে, গ্লুকোজ এবং গ্লুকোজ। এবং এইরকম প্রসেসেই প্রধানত স্যালিভারি অ্যামাইলেজ জেনারেলি কাজ করে। আছে সেটা হচ্ছে স্টোম্যাক। দেখো খাবার এবার মাউথ ক্যাভিটি থেকে কোথায় চলে আসবে, স্টোম্যাকের মধ্যে চলে আসবে। এবং এখানে কিন্তু একটা প্রশ্ন একবার এসএলএসটি এক্সামিনেশনে এসেছিল। তো স্টোম্যাকের মধ্যে প্রধানত কার্বোহাইড্রেটের ডাইজেশন কোন এনজাইম করে, তার সলিউশনটা দেখে নাও। দেখো স্যালিভারি ডাইজেশন অফ দ্য কার্বোহাইড্রেট কন্টিনিউস ইন দ্য স্টোম্যাক, তার মানে মাউথ ক্যাভিটিতে যে স্যালিভারি অ্যামাইলেজ যেটা কার্বোহাইড্রেটের উপর কাজ করছিল, এবার খাবার আমরা গিলে নিলাম, গিলে নেওয়ার পর সেটা কোথায় চলে আসে, স্টোম্যাকের মধ্যে চলে আসে। স্টোম্যাক বা পাকস্থলীর মধ্যে সেটা এলেও তখনও কিন্তু খাবারের সঙ্গে স্যালিভারি অ্যামাইলেজ বা টায়ালিন যুক্ত থাকে। তাহলে কিছুক্ষণ কিন্তু এই কার্বোহাইড্রেটের ডাইজেশন স্টোম্যাকের মধ্যে হয় উইথ দ্য হেল্প অফ দিস টায়ালিন এনজাইম। সুতরাং স্টোম্যাকের মধ্যে কোন এনজাইম কার্বোহাইড্রেট ডাইজেশনে সাহায্য করে, টায়ালিন। স্টোম্যাক থেকে কিন্তু কোনো রকমের কার্বোহাইড্রেট ভঙ্গকারী কোনো রকমের এনজাইম সিক্রেটেড হয় না। এবং এই টায়ালিন ইজ ডিস্ট্রয়েড বাই HCl ফ্রম দ্য গ্যাস্ট্রিক জুস। আমরা প্রত্যেকেই জানি যে পাকস্থলীর যে অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থাকে, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়। তাহলে HCl কোথা থেকে সিক্রেটেড হয়, অক্সিনটিক সেল থেকে। তো সেই অক্সিনটিক সেল থেকে প্রধানত যে HCl যেটা সিক্রেটেড হয়, অক্সিনটিক সেল বা এটাকে আমরা বলবো প্যারাইটাল সেল। তো অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল থেকে যে HCl সিক্রেটেড হয় সেটা এই টায়ালিনকে কিন্তু নিষ্ক্রিয় করে দেয় এবং তার ফলে টায়ালিনের কাজ বন্ধ হয়ে যায়। সো দিস ডিস্ট্রাকশন টেক্স অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটস। তাহলে এটা হতে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট সময় লাগে। তো তারপরে কিন্তু এই স্টোম্যাকের মধ্যে কার্বোহাইড্রেট ডাইজেশন শেষ হয়ে যায়। এখানে একটা ক্রুশিয়াল ফ্যাক্ট আছে, দেখো দ্য গ্যাস্ট্রিক জুস কন্টেন্স নো কার্বোহাইড্রেটেজ। তার মানে গ্যাস্ট্রিক জুসের মধ্যে কিন্তু কোনো রকম কার্বোহাইড্রেট ভঙ্গকারী এনজাইম জেনারেলি থাকে না। সুতরাং আমরা স্টোম্যাক দেখে নিলাম। এবার যেটাতে আসবো তো সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। দেখো স্মল ইন্টেস্টাইনে প্রধানত কার্বোহাইড্রেটের ডাইজেশন জেনারেলি কমপ্লিট হয় এবং স্মল ইন্টেস্টাইনে যে দুটো ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড, এখানে স্মল ইন্টেস্টাইন এর মধ্যে প্রধানত দুটো ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড থেকে সিক্রেটেড মেটেরিয়ালস আসে। কি স্মল ইন্টেস্টাইনের আমরা যদি স্ট্রাকচার দেখি, এরকম একটা সি আকৃতির যে অংশটা আছে তো সেটাই হলো ডিওডিনাম, এবং ডিওডিনামের মধ্যে আমরা জানি যে প্যানক্রিয়াস এসে উন্মুক্ত হয়। এর সঙ্গে সঙ্গে স্মল ইন্টেস্টাইনের নিজস্ব যে গ্ল্যান্ড থাকে, তো সেই নিজস্ব গ্ল্যান্ড থেকে সিক্রেটেড মেটেরিয়ালসকে আমরা বলবো সাক্কাস এন্টারিকাস। তাকে কি বলা হয়, তাকে বলা হয় সাক্কাস এন্টারিকাস। সুতরাং স্মল ইন্টেস্টাইনের নিজস্ব সিক্রেশন, যেটাকে আমরা বলবো ইন্টেস্টাইনাল জুস, সেটা যেমন খাবারের সঙ্গে যুক্ত হয়, তার সঙ্গে সঙ্গে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে নিঃসৃত প্যানক্রিয়েটিক জুসও কিন্তু এই খাবারের সঙ্গে যুক্ত হয়। সেই জন্য বলা হচ্ছে ফুড মিটস টু জুইসেস হেয়ার। অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের ডিওডিনাম অংশের দুটো জুস এখানে এসে যুক্ত হয়, একটা প্যানক্রিয়েটিক এবং আর একটা হচ্ছে ইন্টেস্টাইনাল। তো প্রথমেই আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে প্যানক্রিয়েটিক জুস। দেখো
যেরকমভাবে যেরকমভাবে আমাদের যে মাউথ ক্যাভিটি ছিল, তো মাউথ ক্যাভিটিতে যেরকম স্যালিভারি অ্যামাইলেজ ছিল, তো এখানেও কিন্তু এই প্যানক্রিয়েটিক জুসের মধ্যেও কিন্তু এই এনজাইম থাকে এবং সেই এনজাইমকে আমরা বলবো প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ। তো প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ মানেই কি? অ্যামাইলেজ মানেই যেটা ব্রেক করবে স্টার্চকে, ঠিক আছে? স্টার্চ এবং গ্লাইকোজেনকে ডেক্সট্রিনে ব্রেক করে, লিমিট ডেক্সট্রিনে ব্রেক করে এবং তার সঙ্গে সঙ্গে ডাবল সুগার মল্টোজ এবং আইসোমল্টোজে ব্রেক করে। সুতরাং প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ যেটা অগ্নাশয় নিঃসৃত রস, তার মধ্যে যে অ্যামাইলোলাইটিক এনজাইম থাকে, তো সেই অ্যামাইলোলাইটিক এনজাইম স্টার্চ এবং গ্লাইকোজেনকে ভাঙছে কিসে? প্রথমে ডেক্সট্রিন, তারপরে লিমিট ডেক্সট্রিন, তারপরে ডাবল সুগার মল্টোজ বা ডাইস্যাকারাইড মল্টোজ এবং আইসোমল্টোজে ভাঙে। এবং মেকানিজম কি? দিস অলসো অ্যাটাক আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এবার দেখো, অ্যাবসেন্স অফ দ্য স্যালিভারি অ্যামাইলেজ ডাজ নট ম্যাটার। যদি কোনোভাবে লালারসে যদি স্যালিভারি অ্যামাইলেজ যদি নাও থাকে, সেটা কিন্তু কোনো রকম ম্যাটার করে না, বিকজ প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ ইজ আইডেন্টিক্যাল অ্যান্ড দিস ইজ অ্যাবান্ডেন্ট। কারণ প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ মানে অগ্নাশয় থেকে যে প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ এনজাইম যেটা সিক্রেটেড হয়, তো সেই সিক্রেশানই কিন্তু কার্বোহাইড্রেটের ডাইজেশনকে কমপ্লিট করতে যথেষ্ট। সুতরাং স্যালিভার মধ্যে যদি এই অ্যামাইলেজ যদি না থাকে, সেটাও কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। এবং আমরা প্রত্যেকেই জানি যে 6 মাস বয়সের শিশুকে প্রধানত অন্নপ্রাশন করা হয়। অন্নপ্রাশন মানে কি? মানে তাকে ভাত দেওয়া হয়। কেন কেন একটুখানি দেখে নাও। দেখো, এক্ষেত্রে ক্লিনিক্যাল কল আউট, প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ ডেফিসিয়েন্সি ইন দ্য নিওনেটস, রিলেটিভ ডেফিসিয়েন্সি কন্টিনিউ সেভারাল উইকস আফটার বার্থ। প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কিন্তু জন্মের পরেই কিন্তু বেশ কয়েক মাস কিন্তু এই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজের পরিমাণ কম থাকে। এবং যেহেতু কার্বোহাইড্রেট ভঙ্গ করার জন্য এই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল, সেই জন্য দ্য ট্র্যাডিশন অফ দ্য অন্নপ্রাশনন, দ্যাট ইজ দ্য ডিলেইং দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য সলিড স্টার্চেস ইজ অফ সাউন্ড সায়েন্টিফিক নলেজ। সেই জন্য এই অন্নপ্রাশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই 6 মাস বয়সের আগে যখন প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ যখন সিক্রেটেড হচ্ছিল না, তখন যদি আমরা একটা শিশুকে ভাত খেতে দিই, তাহলে সেটা কিন্তু ডাইজেশন হবে না। এবং বেশ কয়েক মাস পরে কিন্তু প্রকৃতপক্ষে এই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কাজ করে। সেই জন্যই প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল ফর কার্বোহাইড্রেট ডাইজেশন। এরপরে দেখো, স্মল ইন্টেস্টাইন, অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস থেকে প্রধানত প্যানক্রিয়েটিক অ্যামাইলেজে সিক্রেটেড হয়। এছাড়া আর অন্য কোনো এনজাইম জেনারেলি কার্বোহাইড্রেট ভঙ্গকারী এনজাইম সিক্রেটেড হয় না। কিন্তু স্মল ইন্টেস্টাইন বা সাক্কাস এন্টারিকাসে কোন ধরনের এনজাইম প্রধানত থাকে? দেখো, ইন্টেস্টাইনাল জুস কন্টেন্স দ্য 6 স্পেসিফিক কার্বোহাইড্রেটস। তাহলে ইন্টেস্টাইনাল জুসে কতগুলো কার্বোহাইড্রেট ভঙ্গকারী এনজাইম থাকে? 6টা। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল অ্যামাইলেজ। তাহলে মাউথ ক্যাভিটিতেও যেমন অ্যামাইলেজ থাকে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্যানক্রিয়েটিক জুসেও অ্যামাইলেজ থাকে এবং এর সাথে সাথে ইন্টেস্টাইনাল জুসেও থাকে। তো সমস্ত অ্যামাইলেজ যে কাজ করে স্টার্চ এবং গ্লাইকোজেনকে এক্ষেত্রে লিমিট ডেক্সট্রিন, মল্টোজ এবং আইসোমল্টোজে পরিণত করে। এরপরে দেখো, এই লিমিট ডেক্সট্রিন আবার কি হচ্ছে? লিমিট ডেক্সট্রিনেজ এনজাইমের প্রভাবে সেটা গ্লুকোজে পরিণত হচ্ছে। আবার দেখো আইসোমল্টোজও কিন্তু একটা ডাবল সুগার, এর মধ্যেও কিন্তু প্রধানত গ্লুকোজ থাকে যেরকম মল্টোজের মতো। তো সেটাও তাহলে কিসে ব্রেকডাউন করবে? গ্লুকোজে। এছাড়া এর মধ্যে আরও কিছু এনজাইম থাকে। দেখো, এছাড়া এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মল্টেজ থাকে। তাহলে এই যে ডাবল সুগার যেটা কি ছিল? ডাবল সুগার যেটা প্রধানত। এছাড়া এই স্মল ইন্টেস্টাইনে আরও কিছু এনজাইম থাকে। দেখো, ডাবল সুগার তো মল্টোজ তো তৈরি হলো, সুতরাং এই মল্টোজকে অবভিয়াসলি আমাদেরকে ভাঙতে হবে। তাহলে মল্টোজকে কে ভাঙবে? মল্টোজকে ভাঙবে মল্টেজ। আমি প্রথমেই তোমাদের বলেছিলাম মল্টোজের মধ্যে প্রথমত কোন ধরনের মনোস্যাকারাইড থাকে? দুটোই গ্লুকোজ থাকে। তাহলে মল্টেজ কি করবে? মল্টোজকে গ্লুকোজে ভেঙে দেবে। তার সঙ্গে সঙ্গে দেখো, স্মল ইন্টেস্টাইনের মধ্যে দেখো সুক্রেজ থাকে। তাহলে সুক্রেজের মধ্যে কি থাকে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। দেখো, সুক্রোজ তাহলে ভেঙে যাচ্ছে সুক্রোজের সাহায্যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে। এর সাথে সাথে দেখো ল্যাকটেজ থাকে। তাহলে ল্যাকটোজের মধ্যে কি থাকে? গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। তাহলে এক্ষেত্রে ল্যাকটেজ কি করছে? গ্লুকোজ এবং গ্যালাক্টোজে ভেঙে দিচ্ছে। সুতরাং কার্বোহাইড্রেট ডাইজেশনের যেটা এন্ড প্রোডাক্ট, তো সেটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। সুতরাং আমরা যে প্রথমেই যেটা শুরু করেছিলাম যে কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, আমরা এটা পেয়ে গেলাম। সো দিজ আর দ্য ফাইনাল মনোস্যাকারাইডস হুইচ আর নাও ফুললি অ্যাবসর্বেবল বাই দ্য বডি। এরপরে এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ তৈরি হলো, সেটা কিন্তু এবার অ্যাবসর্ব হয়ে যায় আমাদের বডিতে। এবং এক্ষেত্রে দেখো, আর্কিটেকচার অফ দ্য ডাইজেশন, দ্যাট ইজ দ্য লুমিনাল ভার্সেস মেমব্রেন বাউন্ড এনজাইম। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা লুমিনাল এনজাইম এবং কোনগুলো মেমব্রেন বাউন্ড এনজাইম।
এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে স্মল ইন্টেস্টাইন আছে, সুতরাং এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের লুমেন। তো স্যালিভারি এবং প্যানক্রিয়েটিক অ্যামাইলেজ কি করছে, এই যে বড় পলিস্যাকারাইড আছে তো সেই পলিস্যাকারাইডকে ভেঙে দিচ্ছে। তো পলিস্যাকারাইডকে ভেঙে দিয়ে তাহলে কি করবে, এখান থেকে অবভিয়াসলি ডাইস্যাকারাইড তৈরি হচ্ছে। সুতরাং লুমেনে ডিরেক্টলি যে এনজাইম যেগুলো সিক্রেটেড হচ্ছে তো সেগুলো কিন্তু অ্যামাইলেজ। কিন্তু ডিরেক্টলি এই ডাইস্যাকারাইড কিন্তু এখানে কিন্তু ভাঙবে না, লুমেনে কিন্তু ভাঙবে না, সেটা কোথায় ভাঙবে, ব্রাশ বর্ডারে ভাঙবে। তো ব্রাশ বর্ডারের মধ্যে কিছু মেমব্রেন বাউন্ড এনজাইম থাকে, যে এনজাইমগুলো শেষে তোমাদেরকে বললাম যে ইন্টেস্টাইনের মধ্যে থাকে। সুতরাং পলিস্যাকারাইডকে ভাঙবে অ্যামাইলেজ, সেটা কোথায় থাকবে, সেটা স্মল ইন্টেস্টাইনের লুমেনে থাকবে। এবং ডাইস্যাকারাইডগুলোকে ভঙ্গকারী এনজাইম যেগুলো সেগুলো হচ্ছে মল্টেজ, তার সঙ্গে সঙ্গে সুক্রেজ এবং ল্যাকটেজ। সো দিজ আর প্রেজেন্ট ইন ব্রাশ বর্ডার। কোথায় থাকে, ব্রাশ বর্ডার। এবং ব্রাশ বর্ডারের মধ্যেই কিন্তু এই ডাইস্যাকারাইডগুলো ভাঙে এবং তার ফলে ডিফারেন্ট টাইপের মনোস্যাকারাইড তৈরি হয়। সেটা হতে পারে গ্লুকোজ, সেটা হতে পারে ফ্রুক্টোজ, সেটা হতে পারে গ্যালাক্টোজ। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে এটাই যে যদি কোনোভাবে এই লুমেনের মধ্যে গ্লুকোজ যদি তৈরি হয়ে যায়, মনোস্যাকারাইড যদি তৈরি হয়ে যায়, তাহলে লুমেনের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথ হতে পারে। কখনোই কোনো মনোস্যাকারাইড তৈরি হয় না। যদি মনোস্যাকারাইড তৈরি হয় তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রে বিভিন্ন ব্যাকটেরিয়ার গ্রোথ হতে পারে। এবার ব্যাকটেরিয়ার গ্রোথ হলে আমাদের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এবং সেই কারণের জন্যই এই লুমেনের মধ্যে কিন্তু কোনো রকমের এই যে মল্টেজ, সুক্রেজ এবং ল্যাকটেজ তৈরি হয় না, সেগুলো জেনারেলি আমাদের ব্রাশ বর্ডারের মধ্যেই থাকে। এর সাথে সাথে আরও একটা ইম্পর্ট্যান্ট টার্ম আছে, সেটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। এমন কিছু কিছু মানুষ আছে যেগুলো প্রধানত দুধ খেয়ে হজম করতে পারে না। তো এই ল্যাকটোজ ইনটলারেন্স বিষয়টা কি, দেখো ইন্টেস্টাইনাল ল্যাকটেজ ইজ প্রেজেন্ট অ্যাট বার্থ। যখন আমরা জন্ম নিচ্ছি তখন ইন্টেস্টাইনাল ল্যাকটেজ মানে স্মল ইন্টেস্টাইন থেকে যে ল্যাকটেজ নিঃসৃত হয়, যেটা প্রধানত ডাইস্যাকারাইডকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে, সেটা কিন্তু জন্মের সময় তৈরি হয়। কিন্তু তারপরে ধীরে ধীরে ডেফিসিয়েন্ট ল্যাটার ইন দ্য লাইফ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে তারপরে এই ল্যাকটেজের ডেফিসিয়েন্সি হয় due to the genetic factor, so the person becomes intolerant to the milk lactose. দুধের মধ্যে যে ল্যাকটোজ থাকে তো সেই ল্যাকটোজকে সেই ব্যক্তি হজম করতে পারে না। তার মানে কি, তার মানে দেখো দ্য মেকানিজম আনডাইজেস্টেড ল্যাকটোজ ক্রিয়েটস এ ম্যাসিভ অসমোটিক গ্রেডিয়েন্ট, দিস প্রিভেন্টস ওয়াটার অ্যাবসর্পশন। এই যে ল্যাকটোজ যেটা তৈরি হচ্ছে, তার মানে যেগুলো আনডাইজেস্টেড যে ল্যাকটোজ যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কি করে, লুমেনের মধ্যে একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করে এবং তার ফলে কি করবে, সেটা দিস প্রিভেন্ট দ্য ওয়াটার অ্যাবসর্পশন অ্যান্ড পুলস ওয়াটার ফ্রম দ্য ইন্টেস্টাইনাল স্পেস ইনটু ইন্টেস্টাইন। বিষয়টা একটু তোমাদেরকে বলছি। দেখো আমাদের যে স্মল ইন্টেস্টাইন আছে, এখানে ধরা যাক আমি আঁকছি, সো এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের মধ্যে ধরে নাও যে প্রচুর পরিমাণে এখানে ল্যাকটোজ জমা হয়েছে, কারণ ল্যাকটোজ তো ভঙ্গকারী কোনো এনজাইম এদের ক্ষেত্রে তৈরি হচ্ছে না। তাই যদি হয় তাহলে কি হবে, তাহলে প্রধানত এখান থেকে মানে স্মল ইন্টেস্টাইনের যে সেল আছে তো সেই সেল থেকে ওয়াটার কি হবে, ওয়াটার লুমেনের মধ্যে ঢুকে যাবে এবং লুমেনের মধ্যে যদি ওয়াটার ঢুকে যায় তাহলে আমাদের যে স্টুল যেটা নির্গত হবে সেটা কিন্তু মানে লিকুইড স্টুল নির্গত হবে। সুতরাং এক্ষেত্রে সেই ব্যক্তির ডায়রিয়া হবে। দেখো দ্য ইনফ্লাক্স অফ দ্য ওয়াটার কজেস ডায়রিয়া, অর্থাৎ এই যে ওয়াটার যে ইনফ্লাক্স হচ্ছে সেটা ডায়রিয়া ঘটায়। ব্যাকটেরিয়াল মেটাবলিজম অফ দ্য আনডাইজেস্টেড ল্যাকটোজ প্রডিউসেস লার্জ অ্যামাউন্ট অফ দ্য গ্যাস, ক্র্যাম্পিং অ্যান্ড দ্য পেন। তো এই যে ল্যাকটোজ যেটা রয়ে যাচ্ছে স্মল ইন্টেস্টাইনের লুমেনের মধ্যে, ব্যাকটেরিয়া সেটাকে ইনফেক্ট করে এবং তার ফলে গ্যাস তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা হয় ইত্যাদি, এই সমস্ত ঘটনা আমাদের ঘটে। তো ল্যাকটোজ ইনটলারেন্সকে সিম্পলি আমরা প্রিভেন্ট করতে পারবো। কিভাবে ল্যাকটোজ ইনটলারেন্সকে প্রিভেন্ট করা যায়, দেখো দ্য সলিউশন ইজ সিম্পল অ্যান্ড রিলাইজ অন ডিরেক্টলি রিপ্লেসিং দ্য মিসিং মেমব্রেন বাউন্ড এনজাইম। সিম্পলি এদেরকে আমরা যদি ল্যাকটেজ দিয়ে দিই, মানে দুধের সঙ্গে যদি ল্যাকটেজ এনজাইম যদি দিয়ে দিই, ওষুধ যদি দিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে আমরা কিন্তু এই মিল্ক আমরা আবার খেতে পারবো। এর সাথে সাথে দেখো বাই আর্টিফিশিয়ালি সাপ্লাইং দ্য ল্যাকটেজ, যেটা বলছিলাম যে আর্টিফিশিয়ালি আমরা ল্যাকটেজ সাপ্লাই করলে এই টোটাল প্রসেসকে কিন্তু আমরা আবার রিকভার করতে পারবো, অর্থাৎ সেই ব্যক্তি আবার সে কিন্তু মিল্ক গ্রহণ করতে পারে। তো এই হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন অংশ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তাহলে বুঝতে পারছো যে ক্লাস 9 এবং ক্লাস 11-এ তোমরা যে অংশগুলো পড়েছো তো তার থেকে একটু অন্যরকম আরও কিছু এক্সট্রা ইনফরমেশান কিন্তু তোমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনে পড়তে হবে। এর পরের দিন আমরা আলোচনা করব প্রোটিন ডাইজেশন। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।